আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি দি ওপিনিয়নে। আমি সিফাত কবির আছি আপনাদের সাথে। কথা বলবো আজকে একটা বিশেষ পয়েন্ট নিয়ে। গতকাল আমি দেখছিলাম বাংলাদেশের ওয়ান অফ দি লিডিং ডেইলিজ সমকালে একটা প্রতিবেদন করেছে এবং ওই প্রতিবেদনটাতে বলা হচ্ছে 18,35,000 কোটি টাকার সরকারি ঋণ। মানে সাবেক প্রধানমন্ত্রী যখন পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন, এটি হচ্ছে তাদের বক্তব্য, মানে তাদের কথা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে যখন দেশ থেকে চলে গেলেন, ঠিক ওই মুহূর্তে বাংলাদেশ দাঁড়িয়েছিল 18,35,000 কোটি টাকার ঋণে। এটি চুকাতে হবে বাংলাদেশকে, বাংলাদেশের জনগণকে। এবং ঠিক এই অ্যামাউন্টটাই যদি আহ, আহ, আমি আমি এই অ্যামাউন্টটা নিয়েই যদি কথা বলি, তবে এই অ্যামাউন্টটা 2009 সালে যেটি ছিল সেটি ছিল হচ্ছে 2,76,830 কোটি টাকা। মানে শেখ হাসিনা যখন বাংলাদেশের সরকার, মানে শেখ হাসিনা যখন 2009 সালে প্রথম সরকার প্রধান হিসাবে শপথ নেন, তখন বাংলাদেশের টোটাল ঋণ ছিল 2,76,830 কোটি টাকা, যা এই মুহূর্তে 18,35,000 কোটি টাকা। এই ঋণ কাকে চুকাতে হবে? এই ঋণ চুকাতে হবে আমাদের, বাংলাদেশের জনগণকে চুকাতে হবে। কত বড় বোঝা আমাদের মাথার মধ্যে রয়ে গেছে, এটি আসলে আমাদেরকে কাটিয়ে উঠতে বেশ একটু বেগ পেতে হবেও, এটি আমি মনে করি। তবে একটি বিষয় যেটি আমার অবশ্যই আমি আশাবাদী, নতুন যে সরকার এসছে, আহ, নতুন যে অন্তর্বর্তী সরকার বর্তমানে বাংলাদেশে এসছে, ডক্টর নোবেল laureate মোহাম্মদ ইউনূসের আন্ডারে, এবং উনি উপদেষ্টাদের প্রধান প্রধান উপদেষ্টা, ওনার আন্ডারে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, আমি আশা করছি আমরা অতি দ্রুত এই জায়গাটা থেকে উত্তোলন করতে পারবো, এটি আমার বিশ্বাস। এবং আমি অবশ্যই এই জায়গাটিতে ছাত্র, মানে সমন্বয়ক যারা আছে, সমন্বয়ক যারা মানে একদম সমন্বয়ক যারা আছে, তাদের সবাইকে আমি একটা ব্যাপারে ধন্যবাদ জানাতে চাই। তারা আজকে যেই কাজটি করেছে, এবং তাদের কারণেই কিন্তু আজকে বাংলাদেশ আম, এই সুন্দর, মানে আমরা একটা নতুন করে স্বাধীন হতে পারেছি, নতুন করে স্বাধীন হতে পেরেছি। এবং এই নতুন নতুন স্বাধীনতার অর্জন করতে গিয়ে যেহেতু অনেকের লাশ গিয়েছে, এবং আমরা বৈষম্য রাখতে চাই না বাংলাদেশে, আমরা একটা নতুন দেশ করতে চাই, এমন বার্তাই কিন্তু আমাদের সমন্বয়করা এবং আহ, নতুন অন্তর্বর্তী সরকার কিন্তু এমন বার্তাটি দিয়েছেন। আমরা যদি একটু দেখি যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসাবে যেই 16 জনকে নিয়োগ দেওয়া হয়েছে, তাদের মধ্যে আছেন অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, পরিবেশ আইনবিদ সৈয়দা রিজওয়ানা হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সাবেক রাষ্ট্রদূত ও চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, উন্নয়ন কর্মী ফরিদা আখতার, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক বিধান রঞ্জন দাস, চিন্তাবিদ, লেখক ও গবেষক আ.ফ.ম. খালিদ হোসেন, গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগম, ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ, ফারুকী আজম, বীর প্রতীক। এই যে 16 জনের নাম দেওয়া হয়েছে, আমি জাস্ট পড়ছিলাম আর ভাবছিলাম, এই জায়গাটা যদি আপনারা একটু দেখেন, এখানে সকল শ্রেণী পেশা ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু এখানে সবাইকে রাখা হয়েছে, এবং তারা যে বার্তাটি দিয়েছে যে তারা একটি নতুন বাংলাদেশ গড়ার যেই লক্ষ্য, সেই লক্ষ্যটিতে কিন্তু তারা অনেকটাই এগিয়ে গেছে বলে আমি মনে করি।
আমি আমি এখানে দেখতে পাচ্ছি সুপ্রদীপ চাকমা, তারপর হচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছি আলেম সমাজের খালিদ হোসেন, ওনাকে আমি দেখতে পাচ্ছি আম বিধান রঞ্জন রায়। এই যে যেটা মানে বাংলাদেশে কিছুদিন যাবৎ একটা চর্চা হচ্ছিল যে সংখ্যালঘুদের উপরে হামলা হচ্ছে। তা বিষয়টি আসলে সত্য না, এবং বিষয়টি এটি না যে যেটি ভারতীয় গণমাধ্যমগুলো বারবার প্রচার করছে যে বাংলাদেশ র‍্যাডিক্যাল একটা বাংলাদেশের র্যাডিক্যালসদের একটা উত্থান হবে এবং মৌলবাদ আম বেড়ে যাবে, জঙ্গি বেড়ে যাবে, এবং ইন্ডিয়া মানে ভারত এতে খুব আতঙ্কিত। বিষয়টি আসলে এমন নয়। আমরা এই উপদেষ্টা যারা আছে তাদের সবাইকে আমি যদি তাদের নামটা দেখি, আমি এটাই দেখতে পাই যে ধর্ম, বর্ণ নির্বিশেষে কিন্তু আমরা সবাইকে এক জায়গায় আনতে পেরেছি। যদি আমাদের আম যদি এরকম ইচ্ছাই থাকতো আমাদের ছাত্রদের বা আমাদের আ আ আমাদের আমাদের উপদেষ্টা, আমাদের প্রধান উপদেষ্টা হচ্ছেন অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। ওনার যদি ইচ্ছা তাদের যদি ইচ্ছাই থাকতো যে আমরা সংখ্যালঘুদের জায়গা দিব না, তাহলে বিষয়টা কিন্তু অন্যরকম হতে পারত। এখানে কিন্তু একদম স্পষ্ট যে আমরা আসলে ধর্ম, বর্ণ নির্বিশেষে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। এবং ভারতের গণমাধ্যমগুলো যে বিষয়গুলো নিয়ে চর্চা করছে যে বাংলাদেশের র‍্যাডিক্যালের উত্থান হতে পারে, জঙ্গি, তারপর হচ্ছে মৌলবাদী, এই ধরনের জিনিসগুলো আসলে টোটালি আমার কাছে মনে হয় যে আসলে এগুলো কোনো ভিত্তি নাই। আমার কাছে মনে হয় যে এই বিষয়গুলো ভারতকে আম একটু কমানো উচিত বলে আমি মনে করি, এবং আমি মনে করি যে ভারতের আসলে বাংলাদেশে এই গত ১৬ বছরে বহু টাকার ইনভেস্টমেন্ট আছে। এবং সেই জায়গাগুলো থেকে ভারত অনেকটাই চিন্তিত, এবং তার পাশের দেশ হিসাবে ভারত চিন্তিত হওয়াটাই স্বাভাবিক। তবে আমি মনে করি যে ভারত যদি বাংলাদেশকে তার ন্যায্য হিস্যাটুকু দেয়, তবে আমি যেটা বিশ্বাস করি যে ঢাকা-দিল্লির সম্পর্ক খুব ভালো হতে পারে। আমাদের বর্তমান যেই সরকার, তারা আমি মনে করি তারা খুবই শক্ত এবং খুবই বোল্ড অ্যান্ড ক্লিয়ার তাদের জায়গায়। আমাকে যদি তুমি তিস্তার পানি দাও, আমি তোমাকে এটা আমি তোমাকে এটা দিব। তুমি যদি আমাকে এটা দাও, আমি তোমাকে ওটা দিব। বিষয়টা হচ্ছে ভাইস ভার্সা, মানে একদম সমানে, সমানে আসতে হবে। আমার কাছে মনে হয় যে আ এতদিনে গিয়ে বাংলাদেশ একটি আম সুন্দর আম দেশ গড়তে পারবে যদি আমাদের সকল জনগণের সাহায্য যদি থাকে। কিন্তু তারপরেও অনেকেই বারবার বলছেন যে বাংলাদেশের কথা বলেই ভারত কেন আসবে? অবশ্যই বাংলাদেশের কথা বললে ভারতকে আসতেই হবে। কারণ ভারত শুধু আমাদের প্রতিবেশী নয়, বরং ভারতের সাথে আমাদের অনেক আম আত্মার সম্পর্কও কিন্তু আছে ভারতের সাথে। এটা মানে যদি আমরা কেউ ডিনাই করি যে ভারতের সাথে আমাদের আত্মার সম্পর্ক নাই, এটা একদম ভুল ধারণা। ভারতের সাথে আমাদের আত্মার সম্পর্ক আছে। কিন্তু তাই বলে আত্মার সম্পর্ক আছে বলে এই না যে আমি আমার দেশকে বিক্রি করে দিব বা আমি আমার পুরো দেশটাকে দিয়ে দিব। বিষয়টা এরকম না। আমি গতকালকে একটি কথা বলেছিলাম যে ঢাকা-দিল্লির সম্পর্ক কেমন হতে পারে ভবিষ্যতে। আমি আমার ওই ভিডিওটাতে কিন্তু একটা কথা স্পষ্ট বলে দিয়েছিলাম যে ঢাকা-দিল্লির সম্পর্ক ভালো অবশ্যই হতে পারে, যদি ভারতও ঠিক সেই চোখেই বাংলাদেশকে দেখে। তো এই জায়গাটার মধ্যে এই যে আ আ আমি আমি আবার শুরুতেই ফিরে যাই। সাবেক প্রধানমন্ত্রী যেই পরিমাণ ঋণ রেখে গেছে, এটি কোনোভাবেই আমরা বুঝতে পারছিলাম না। এখন কিন্তু আস্তে, আস্তে সামনে আসছে। আমাদের বাংলাদেশের ডেইলিস গুলো, লিডিং ডেইলিস গুলো যে কথাগুলো বলছে, বাংলাদেশ ব্যাংকের আম ডেপুটি গভর্নর থেকে নিয়ে যারা মানে কর্মকর্তারা আছে, তারা কিন্তু সবাই একজোটে বলছে যে আমাদের কিছুই করার ছিল না। এটি সরকার প্রধানের তরফ থেকে নিয়ম মানে আ আদেশ ছিল, এবং তারা আদেশের গোলাম। সো তাদের কিছু বলার ছিল না। একটি জিনিস আমরা যেটি লক্ষ্য করলাম সেটি হচ্ছে যে হঠাৎ করে বাংলাদেশ ব্যাংকে অনেক টাকা ছাপাইতে হইল। কেন? এটি জনগণ জানতে চায়। এটি এখন জনগণ জানতে চায়। জনগণ প্রত্যেকটি বিষয়ের হিসাব চাইছে, জবাবদিহিতা চাইছে। এই পুরো জবাবদিহিতা আওয়ামী লীগকে করতে হবে। এটিই হচ্ছে জনগণের ভাষ্য। তবে আমি মনে করি আওয়ামী লীগ তার সুষ্ঠু জবাব দিতে পারবে। এটি আমার কাছে মনে হয় তারা যেমনটি করেছে তার প্রত্যেকটির অজুহাত হয়তোবা আছে, থাকবে। কিন্তু যেই পরিমাণ টাকা পাচার হয়েছে সেই পরিমাণ টাকা
স্বাধীনতার পর থেকে এত টাকা পাচার কোনো দেশে হয় নাই। এগুলো আস্তে, 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 আস্তে সকল পত্র-পত্রিকাগুলোতে কিন্তু চলে আসছে। এবং আমি যেটা মনে করি, আমি যেটি সবথেকে বেশি আমার মাথার মধ্যে যে বিষয়টি কাজ করছে সেটি হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, এই মুহূর্তে বাংলাদেশে ডক্টর ইউনূসের মতো একজন মানুষের থাকা উচিত, তাকে লিড করা উচিত। কারণ বাংলাদেশকে এখান থেকে যদি উত্তোলন করতে পারে তবে আমার কাছে মনে হয় সেই করতে পারবে। এবং এর থ্রুতে আমি 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 যেটা বিশ্বাস করি যে এর থ্রুতে বাংলাদেশ একটা ভালো দেশে পরিণত হবে, এটি আমার বিশ্বাস। এবং ডক্টর ইউনূসের উপরে আমাদের একটা ভরসা আছে। এটি গেল একটি সাইড। আমি যদি দ্বিতীয় বিষয় নিয়ে কথা বলি, বিএনপিকে খুবই ধৈর্যশীল হতে হবে আমার কাছে মনে হয়। গত ১৬ বছর তারা কিন্তু আম শাসক গোষ্ঠী ছিল না। তাদের উপর অনেক হামলা, অত্যাচার, নিপীড়ন হয়েছে। তাদের বিএনপির কো-চেয়ারম্যান, তাদের নেতা তারেক রহমান বেশ বহু বছর যাবৎ লন্ডনে আছেন। বেগম জিয়া কিন্তু অসুস্থ, প্রচুর অসুস্থ। তো এর মধ্যে হঠাৎ করে আমরা বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছি যে চাঁদাবাজি শুরু হয়ে গেছে, লুটপাট শুরু হয়ে গেছে। এই বিষয়গুলো যদি বিএনপি কন্ট্রোল করতে না পারে তবে কিন্তু বিএনপির ভবিষ্যৎ খারাপ। বিএনপিকে কোনোভাবেই ভুলে গেলে চলবে না ২০২৪-এর কথা, ছাত্রদের কথা, জনগণের ক্ষোভের কথা কিন্তু ভুলে গেলে চলবে না। বিএনপির উচিত হবে এই মুহূর্তে ধৈর্যশীল হওয়া। কোনো প্রকার দলের বড় কোনো অনুষ্ঠান না রাখা, আনন্দ আনন্দ উল্লাস না করা, বিএনপির নেতাকর্মীদের কন্ট্রোলের মধ্যে রাখা। তারেক রহমানের উচিত হবে এরকম স্পষ্ট বার্তাগুলো রুট লেভেলের নেতাদের কাছে পৌঁছে দেয়া। আমি বিশ্বাস করি এবং এটা ওপেন সিক্রেট এবং সবাই এটার জন্য তারেক রহমানকে প্রশংসা করেছেন। সেটি হচ্ছে গত ১৬ বছরে তারেক রহমান লন্ডনে থাকলেও তার সাথে বাংলাদেশের রুট লেভেলের মানুষের কিন্তু অনেক রুট লেভেলের যে নেতাকর্মীরা বিএনপির, তাদের সম্পর্ক খুব ভালো ছিল এবং তিনি সেই সম্পর্কটা ভালো বজায় রেখেছেন। এটি আমরা সবাই জানি। এই এখনই সময় তারেক রহমানের কিন্তু উচিত হবে এই সম্পর্কটা বজায় রাখা এবং এই সম্পর্কের কারণে সব নেতাকর্মীদেরকে শান্ত হতে বলা। কারণ মানুষের মধ্যে যেন সেই ভয় ভীতিটা আবার বিএনপির প্রতি না আসে এবং মানুষ চাইছেও না বিএনপি আবার ক্ষমতায় আসুক। তো ওই ইমেজটা কিন্তু আপনাদেরকে ক্রিয়েট করতে হবে। আমি যেটা বিশ্বাস করি, বারবার এই অভ্যন্তরীণ সরকারকে আপনাদের উচিত হবে না বারবার পোক করা যে আপনারা দ্রুত নির্বাচন দেন। আমি জানি ডেমোক্রেটিক একটা একটা ডেমোক্রেটিক নেশনে আম একটা ডেমো আ একটা সরকার, মানে মানুষের সরকার, জনগণের সরকার প্রতিষ্ঠা করা খুবই প্রয়োজন, এটি আমি জানি। তবে সেটির সময় আমি মনে করি যে এখনো হয়নি। কিছু সময় আছে এবং আপনারা এর মধ্যে আমার কাছে মনে হয় বিএনপিকে আরো শক্ত করে গড়ে তুলুন এবং বিএনপিকে প্রমাণ করতে হবে যে তারা দেশ পরিচালনার জন্য প্রস্তুত। জনগণের মন জয় করতে হবে। আপনাদের ছাত্র দল, যুব দল তারাও যদি সেই আগের মতো কাজগুলো করে যায় তবে আমি মনে করি বিএনপি কিন্তু মানুষের ভালোবাসা পাবে না। এবং বিএনপি যদি ভালোবাসা না পায় তারা আবার সেই চেহারা দেখতে পাবে না। অলরেডি কিন্তু সকল পর্যায়ে কথা শুরু হয়ে গেছে যে এই সরকারকে ৫ বছর অন্তর্বর্তী সরকারকে আরো ৫ বছর ক্ষমতায় থাকবার জন্য। অতএব আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে বিএনপির কাছে, আপনারা নিজেদের দলটাকে গোছান, নিজেদেরকে গোছান, নিজেদেরকে তৈরি করুন এবং আপনার দলের নেতাকর্মীদের শক্ত বার্তা দিন। তারা যেন আম ধৈর্য ধরেন, তারা যেন আম মানুষকে বুঝেন, মানুষের পাশে এসে দাঁড়ান। এতেই কিন্তু একটি নতুন বাংলাদেশ তৈরি হবে। ধন্যবাদ।